আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থনীতি দ্বিতীয় পত্র তোমাদের নবম অধ্যায় যে সরকারি অর্থ ব্যবস্থা। সরকারি অর্থ ব্যবস্থার বিভিন্ন প্রকার আছে, যেমন সরকারের আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয়দের আলোচনাকে বলা হয় কি সরকারি অর্থ ব্যবস্থা। আমি যদি বলি তোমাদেরকে যে সরকার কত টাকা আয় করতেছে, কত টাকা ব্যয় করতেছে, এই যে দেখো, তো আয় আর ব্যয়, সরকারের আয় ব্যয়ের যে বিভিন্ন হিসাব নাদি আছে, এগুলোকে বলা হয় কি জানো? সরকারি অর্থ ব্যবস্থা। আশা করি বুঝতে পারছো। তো এই যে সরকারি অর্থ ব্যবস্থা আছে, সরকারি সরকারি ব্যয়কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় নাকি দুই ভাগে? উত্তর হচ্ছে দুই ভাগে। ঠিক আছে, একটা দুই ভাগে। এরপরে সরকারি অর্থ ব্যবস্থা মূলত কয়টা বিষয় নিয়ে আলোচনা? এটা হচ্ছে চারটা বিষয় নিয়ে। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো উদ্দেশ্যের দিক থেকে সরকারি ব্যয় কত প্রকার? এটা হচ্ছে দুই প্রকার উদ্দেশ্যের দিক থেকে। তো উৎপাদনের ভিত্তিতে আবার দুই প্রকার, ঠিক আছে। ব্যয়ের ভিত্তিতে আবার কত প্রকার? দুই প্রকার। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আবার তিন প্রকার। এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। তো সরকারি ঋণের উপর সুদ প্রদান কোন ধরনের ব্যয়? এটা হচ্ছে রাজস্ব ব্যয়। ধরো সরকার থেকে ঋণ আনছো, এখন তোমাকে এই ঋণের উপর 10% একটা সুদ দিতে হয়, এটাকে বলা হয় কি রাজস্ব ব্যয়। ঠিক আছে। তো দেশের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সরকার কোন ধরনের ব্যয় করে? এটা হচ্ছে মূলধনী ব্যয়। কথা কি বুঝছো সবাই? আমি যদি যে সরকার কি করছে বিদ্যুতের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে 100 কোটি টাকা ব্যয় করছে। সো সে কি ব্যয় করছে কিসের জন্য জানো? লাভের জন্য। এখান থেকে সে 200 কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন করে আরো ব্যয় করবে, মানে অন্য স্থানে বিক্রি করবে। এইটার উদ্দেশ্যে সে কিন্তু ব্যয় করছে। কথা কি বুঝছো? তার মানে এটা হচ্ছে মূলধনী একটি ব্যয়। আশা করি বুঝতে পারছো। আবার সরকারি ব্যয়ের কিছু উদ্দেশ্য আছে। কথা কি বুঝছো? সরকারি ব্যয়ের কিছু উদ্দেশ্য আছে, যেমন উদ্দেশ্য দেখো, সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি জনকল্যাণ, মানে মানুষের কল্যাণের জন্য। কথা কি বুঝছো? তার মানে জনকল্যাণ সাধন নেই। সো সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এরপরে কে প্রত্যক্ষ করের ভার বহন করে? এটা হচ্ছে করদাতা। ঠিক আছে। তো সরকার জনগণকে বিশেষ সেবা প্রদানের জন্য যে জন্য কি আয় বা আদায় করে? এটা হচ্ছে ফ্রি আদায় করে। ঠিক আছে। আয়কর, আয়কর সাধারণত কত প্রকার? দুই প্রকার। আয়কর দুই প্রকার। আয়কর কি দুই প্রকার। ঠিক আছে। তো আমি যদি বলি কোন উৎস হতে বেশি কর রাজস্ব আসে? এটা হচ্ছে পরোক্ষ ভাবে। ঠিক আছে। সো বাংলাদেশে ব্যাট চালু করার পর নিচের কোন কর আদায় করা হয় না? এটা হচ্ছে কি বিক্রয় কর। কারণ ব্যাট অটোমেটিক ভাবে এটা আর আদায় করা যায় না। যেমন আমরা যদি একটা কলম কিনি, সরকারকে কিন্তু 2.25 মনে হয়, 0.2% কি কি দিতে হয় জানো? একটা কলমের জন্য ব্যাট দিতে হয়। ঠিক আছে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারি ব্যয়ের তো অর্থ সংস্থানের প্রধান বা প্রধানত কয়টি উৎস থাকে? এটা হচ্ছে দুইটা থাকে। ঠিক আছে। তো করের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, একটা প্রত্যক্ষ আর একটা কি পরোক্ষ। করের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কয়টা? দুইটা থাকে। ঠিক আছে। আচ্ছা, বিআরটিএ, বিআরটিএ কি? এটা কি জানো সবাই? এটার পূর্ণরূপটা আমাকে একটু কমেন্টে জানিয়ে তোমরা। এটা একদম সহজ, যারা অর্থনীতি পড়ছো। ঠিক আছে, এটা কিন্তু জানা দরকার। তো কোন করের বোঝা অন্যের উপর চাপানো যায় না? এটা হচ্ছে প্রত্যক্ষ কর, নিজেরটা নিজেরই দিতে হয়। ঠিক আছে, কোনো চাপানো। আর অন্যের উপর চাপানো যায় কোনটা? কোন করে? এটা হচ্ছে কি পরোক্ষ কর না? হ্যাঁ, পরোক্ষ কর। মানে পরোক্ষ কর মানে এই বলে না যে পরে পরে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, ঠিক আছে, এরকম। তো কোন করে বিনিময়ে সরাসরি কোনো সুবিধা পাওয়া যায় না? এটা হচ্ছে প্রত্যক্ষ, কোনো সুবিধা পাওয়া যায় না এটা। ঠিক আছে। সো আমি যদি বলি তোমাদেরকে অনুদান আর দান কোন ধরনের রাজস্ব? এটা কর বহির্ভূত রাজস্ব। ঠিক আছে। আচ্ছা, এই ব্যাট কি? ব্যাট, ব্যাট শব্দের অর্থ হচ্ছে কি ময়ূরী সুগার মু দন্ত সহকার মৌসুম মূসক। এটা কি সবাই জানো না? ব্যাট শব্দের অর্থ মূসক। এটা অনেকেই জানা, অনেকেই জানা, অনেকেই জানা এটা। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষের অধ্যায়টা আমি বলবো, একটু ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে এটা পড়ে যাই তোমরা। সো কর রাজস্বের কত শতাংশ আসে পরোক্ষ থেকে? এটা হচ্ছে 80% আসে। কর প্রধানত কত প্রকার? দুই প্রকার। তো কোনটি সরকারের বাণিজ্য আয়? এটা হচ্ছে রেলওয়ে। ঠিক আছে, রেলওয়ে একটা কি বাণিজ্য। সো এরপরে সবগুলো পড়ে নেবো এখান থেকে যেগুলো দিছি আমি। ঠিক আছে। তো সম্পূরক শুল্ক কি? আমদানি শুল্ক আর হচ্ছে কি ভ্যাট আরোপের পর অতিরিক্ত যে শুল্ক ধার্য করা হয়, এটা হচ্ছে কি সম্পূরক শুল্ক। আশা করি বুঝতে পারছো। সো সবচেয়ে বেশি তোমার এইটা একটা পারিভাষিক শব্দের মতো, এক্সিকিউটিভ ডিউটিস আছে। ঠিক আছে। এটা হচ্ছে কি আবগারি শুল্ক। এটা অনেক অনেক সময় অনেক অনেক এমসিকিউ তে আসছে এটা। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এই যে কাস্টম, কাস্টম ডিউটিস হচ্ছে কি আমদানি শুল্ক, এই দুইটা। ঠিক আছে। কোন কর ফাঁকি দেওয়া সহজ? এটা হচ্ছে প্রত্যক্ষ কর কি ফাঁকি দেওয়া সহজ? হ্যাঁ, কারণ পরবর্তীতে ওইটা আর, মানে তুমি যদি একবার এটা থেকে যেতে পারো তাহলে আর দিতে হবে না, কিন্তু পরোক্ষটা দিতেই হবে পরবর্তীতে। ঠিক আছে। কোন কর ফাঁকি দেওয়া কঠিন? এটা হচ্ছে পরোক্ষ কর।
আশা করি বুঝতে পারছো। সো কত ধরনের কর? ঠিক আছে, 2 ধরনের। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলবো যে এমসিকিউ গুলো দিছি জাস্ট একটু দেখে নিও। আর যারা এখনো পিডিএফটা নেও নাই, অল বিষয়ের যেগুলো পরীক্ষা আছে 210 টাকায় সবকিছু পিডিএফ নিতে পারবা। আর যারা শুধু একটা নেবে 50 টাকায় নিতে পারবা। আর তোমাদেরকে বলি, যারা আমাদের অ্যাডভান্স ভার্সিটি কোর্সে ভর্তি হও নাই, যারা পরীক্ষা দিবা, মাত্র 500 টাকায় ভর্তি হতে পারবা, ঘরে বসে প্রিপারেশন নিতে পারবা মাত্র 500 টাকায়, আর কোনো টাকা দিতে হবে না। যদি এখন তুমি ভর্তি হও, আর যদি পরে ভর্তি হও তাহলে 1000 টাকা। ঠিক আছে? যাদের হাতে টাকা নাই, ঘরে বসে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, মাত্র 500 টাকায় নিতে পারবা পাবেল স্যারের সাথে। ঠিক আছে?